আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে প্রত্যেকবারের মতো যেমন বলে থাকি, ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, লাইক করো এবং তোমাদের যদি কিছু জানার থাকে তবে কমেন্ট করো। তাহলেই আমি জানতে পারবো যে আমার তৈরি ভিডিও তোমাদের কতটা ভালো লাগছে। আজকের ক্লাস পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর শতকরা পদ্ধতি, পৃষ্ঠা 112, অঙ্ক 7 থেকে 20, কষে দেখি 9। প্রথম অঙ্কটি 7-এর দাগের প্রথম অঙ্কটিতে দেয়া আছে 15টির মধ্যে 3টি লজেন্স নিলাম, শতকরা কত লজেন্স নিলাম। লজেন্স নিয়েছি 3-এর 15 অংশ, অর্থাৎ মোট সংখ্যা ছিল 15টি এবং তার মধ্যে নিয়েছি 3টি, অর্থাৎ 3-এর 15 অংশ। আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম, আগের ভিডিওতেও আছে, যে ভগ্নাংশ থেকে কি করে শতকরা পদ্ধতিতে লেখা। এখন এই 3-এর 15 অংশটিকে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমরা শতকরায় পৌঁছে যাব। দেখো, শতকরা লজেন্স নিয়েছি 3-এর 15 গুণ 100 সমান 20টি। উত্তর 20টি বা 20%, অর্থাৎ শতকরা 20টি লজেন্স নিয়েছি বা 20% লজেন্স নিয়েছি, দুটো যে কোনো একটি বললেই হবে। পরবর্তী অঙ্ক আছে 24টির মধ্যে 6টি কুল পচে গেছে, কতগুলো কুল শতকরা পচে গেছে। তাহলে কুল পচে গেছে কত? মোট অংশ 24, তার মধ্যে 6টি, তাহলে 6-এর 24 অংশ কুল পচে গেছে। এখন এটিকে শতকরায় পরিণত করলে কি হবে? 6-এর 24 × 100 সমান 25টি, অর্থাৎ শতকরা কুল পচে গেছে 25টি, তাহলে কুল পচে গেছে 25%। ভগ্নাংশ থেকে শতকরাতে পরিণত করার যে পদ্ধতি আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, সেই ভিডিওটি দেখে নিও, আশা করি আরও ডিটেলসে তোমরা বুঝে যাবে। 7-এর দাগে 3 নম্বর অঙ্কটি হচ্ছে, আজকে আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন বিদ্যালয়ে এসেছে, অর্থাৎ অনুপস্থিত দিয়েছে, অনুপস্থিত সংখ্যা দিয়েছে 7 জন, চেয়েছে শতকরা বিদ্যালয়ে এসেছে কতজন, অর্থাৎ উপস্থিত সংখ্যা কতজন। তাহলে বিদ্যালয়ে এসেছে কতজন? 35 জন থেকে 7 জন যদি বাদ দিই 28 জন, তাহলে শতকরা হিসাবে ছাত্রছাত্রী উপস্থিত 28-এর মধ্যে 35 গুণ 100, অর্থাৎ 35 জনের মধ্যে এসেছে 28 জন এবং তাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি সেখান থেকে আমরা পাচ্ছি 80 জন, অর্থাৎ শতকরা ছাত্রছাত্রী উপস্থিত 80 জন। অর্থাৎ আজ বিদ্যালয়ে 80% ছাত্রছাত্রী উপস্থিত আছে। পরবর্তী অঙ্কটি হচ্ছে, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার জল ও কাদায় আছে, বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে। তাহলে কাদা ও জলে কত আছে? 11 মিটার। তাহলে কাদা ও জল বাদ দিলে বাঁশটি জলের উপরে আছে 55 মিটার, মোট দৈর্ঘ্য থেকে 11 মিটার বাদ 44 মিটার। তাহলে বাঁশটি জলের উপরে আছে শতকরা 55-এর মধ্যে 44, 100-এর মধ্যে 100 দিয়ে গুণ, তাহলে 55 44-কে 100 দিয়ে গুণ করলে আমরা পাবো 80 মিটার, অর্থাৎ 80% জলের উপরে আছে। তাহলে বাঁশটি জলের উপরে আছে শতকরা 80 মিটার বা 80% জলের উপরে আছে, উত্তর 80%। এরপরে আছে 8-এর দাগের অঙ্কটিতে, লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে, যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো, তবে এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কত হলো। তাহলে গল্পের বই কেনা হয়েছে কত না 2100টি, অর্থাৎ 2100টি ছিল, তার 30%। তাহলে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে পরিণত করার নিয়ম আমি আগে ভিডিওতে বলেছি, যে পার্সেন্টেজের নিচে 100 বসালে সেটা অংশে পরিণত হয়। তাহলে গল্পের বই কেনা হয়েছে 2100-র 30-এর 100 অংশ, অর্থাৎ 2100-কে যদি আমরা 30-এর 100 দিয়ে গুণ করি তাহলে আমি পেয়ে যাব কটি বই কেনা হয়েছে। তাহলে গল্পের বই কেনা হয়েছে 2100-টির 30%, অর্থাৎ 2100 গুণ 30-এর 100, সেখান থেকে আমরা পাচ্ছি 630টি। এটাকে যদি আমরা কাটাকাটি করি তবে পাবো 630টি। এখন মোট গল্পের বই তাহলে কতগুলো হবে? আগে থেকে 2100 ছিল, তার সঙ্গে 630 যোগ হবে, তাহলে মোট গল্পের বইয়ের সংখ্যা 2730টি। উত্তর 2730টি মোট গল্পের বই এবং কেনা হয়েছে 630টি। এই গোটা অঙ্কটিকে আমরা একটা পদ্ধতিতেও করতে পারি। এখন লাইব্রেরিতে মোট গল্পের বইয়ের সংখ্যা যদি সরাসরি বার করতে চাই তাহলে 2100-কে সঙ্গে
আমরা 2130%কে যদি যোগ করে দিই, সেখান থেকে সরাসরি পেয়ে যাব 2730টি। অর্থাৎ অঙ্কটি যদি কম নম্বরের ভিত্তিতে দেয়, অর্থাৎ 2 বা 1-এ দেয়, তাহলে আমরা এইভাবে 2 বা 1 নম্বরের জন্য যদি দেয়, তাহলে অঙ্কটাকে আমরা সংক্ষেপে এইভাবে করতে পারি। সেক্ষেত্রেও কিন্তু আমরা পাচ্ছি দেখো 2730টি, অর্থাৎ 2730টি মোট গল্পের বইয়ের সংখ্যা হবে। 9 নম্বর অঙ্কটিতে বলছে বৃষ্টির জন্য আজ বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী 20% উপস্থিত হয়েছে। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1230, অর্থাৎ 1230 জন হলে কতজন বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। তাহলে আমরা এটা সরাসরি করে দেবো, বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা মোট সংখ্যা, তাকে পার্সেন্টেজ দিয়ে গুণ, অর্থাৎ পার্সেন্টেজকে ভগ্নাংশে পরিণত করে সেটা দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব। এখান থেকে কাটাকাটি করার পর পাবো 246 জন। তাহলে এখান থেকে কাটাকাটি করার পর আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেটি আজকে বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। মোট সংখ্যার সঙ্গে 20%কে যদি আমরা গুণ করি, অর্থাৎ 1230 গুণ 20/100, সেখান থেকে আমরা পাচ্ছি 246 জন। তাহলে উত্তর হচ্ছে 246 জন ছাত্রছাত্রী এসেছে। 10 অঙ্কটিতে বলা হচ্ছে মোট 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে হবে। তাহলে মোট 300 মিলিলিটার কমলালেবুর শরবতে 18% কমলালেবুর রস দিতে হলে কত মিলিলিটার কমলালেবুর রস দিতে হবে। তাহলে শরবতের পরিমাণ 300 মিলিমিটার, তাহলে কমলালেবুর রস লাগবে 300 মিলিমিটারের 18%, অর্থাৎ 300 মিলিমিটারকে 18/100 দিয়ে গুণ করলে যেটি পাবো আমরা, সেটি হচ্ছে পদেয় কমলালেবুর রস, অর্থাৎ ওইটুকু কমলালেবুর রস শরবতে মেশাতে হবে। এখন 300কে যদি আমরা 18/100 দিয়ে গুণ করি, সেখান থেকে পাচ্ছি 54 মিলিলিটার, অর্থাৎ কমলালেবুর রসের শরবতে কমলালেবুর রস থাকবে 54 মিলিলিটার। এখন জল কত থাকবে, তাহলে জল থাকবে বাকিটুকু 346 মিলিলিটার। তাহলে কমলালেবুর রসের পরিমাণ কত হলো, 54 মিলিলিটার। দেখো 12 নম্বর অঙ্কে বলছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত। তাহলে জনসংখ্যা কত বেড়েছে, আগে ছিল 775 জন, সেখান থেকে 12% অর্থাৎ 93 জন, মানে 12/100 দিয়ে গুণ, মোট জনসংখ্যাকে যদি 12/100 দিয়ে গুণ করি সেখান থেকে আমরা পাচ্ছি 93 জন। তাহলে এখন মোট জনসংখ্যা পূর্ববর্তী বছরে 775 জন এবং এবারে 93 জন, অর্থাৎ 868 জন। এটাকেও এক লাইনে যদি আমরা করি, রসুলপুর গ্রামে এখন মোট জনসংখ্যা, পূর্ববর্তী বছরের জনসংখ্যা 775, তার সঙ্গে 12% বৃদ্ধি যদি আমরা যোগ করি, অর্থাৎ 775 × 12/100 করি, তাহলে সেখান থেকেও আমরা একইভাবে এক লাইনে অঙ্কটি করে ফেলতে পারবো এবং সেখান থেকেও একই উত্তর পাবো আমরা, 868 জন। অর্থাৎ রসুলপুর গ্রামের জনসংখ্যা এখন 868 জন। আমাদের বিদ্যালয়ে 80 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মোট 80 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। 13 নম্বর অঙ্কটিতে বলছে আমাদের বিদ্যালয়ে 80 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, অর্থাৎ মোট পরীক্ষার্থী 80 জন। সেই 80 জনের মধ্যে যদি 65% ছাত্রছাত্রী পাস করে, তবে কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাহলে এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে পাস করেছে 65%, মোট পরীক্ষার্থী 80 জন, অতএব এবছর মোট পাস করেছে। তাহলে মোট পরীক্ষার্থীকে আমরা পার্সেন্টেজ দিয়ে যদি গুণ করি, অর্থাৎ পার্সেন্টেজের তলায় 100 বসিয়ে তাকে ভগ্নাংশে পরিণত করে গুণ করি, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 52 জন, অর্থাৎ 52 জন পরীক্ষার্থী আমাদের বিদ্যালয় থেকে এবছর পাস করেছে। 14 নম্বর অঙ্কটিতে বলছে এক ধরনের পিতলের 70% তামা, বাকি 10টা, এরকম 20 কিগ্রা পিতল তৈরি করতে হবে, কত কিগ্রা 10টা লাগবে। তাহলে এখানে পার্সেন্টেজ দিয়ে তামার, বাকিটুকু 10টা, তাহলে আমরা 70%কে ধরে 20 কিগ্রা পিতলে তামা কত থাকবে দেখি। তাহলে 20 কিগ্রা পিতলে তামা থাকবে 20 কিগ্রা গুণ তার 70%, অর্থাৎ 70%কে ভগ্নাংশে পরিণত করে সেটা দিয়ে গুণ। তাহলে তামা কত থাকছে, 20 × 70/100 = 14 কেজি। তাহলে 20 কেজির মধ্যে যদি 14 কেজি তামা থাকে, বাকিটুকু 10টা,
তাহলে অতএব 20 কেজি পিতলে 10টা থাকবে, 20 - 14 সমান 6 কেজি। উত্তর 6 কেজি। 15 নম্বর অঙ্কটিতে বলছে চিনির দাম বেড়ে যাওয়াতে ঠিক করা হলো চিনির ব্যবহার 4% কমানো হবে। অর্থাৎ চিনির দাম বর্তমানে বেড়েছে, সেজন্য কোনো একটি পরিবার চিনির ব্যবহার 4% কমাবে যাতে তার খরচটা ঠিক থাকে। তাহলে বর্তমানে প্রতিদিন 625 গ্রাম চিনি ব্যবহার করা হয়, অর্থাৎ দাম বাড়ার আগে প্রতিদিন 625 গ্রাম চিনি ব্যবহার করা হয়। তাহলে ব্যবহার কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করা হবে? তাহলে এখান থেকে জিজ্ঞাসা করছে যে ব্যবহার কমানোর পর যতটা কমিয়ে দেবে, অর্থাৎ 4% কমানোর পর, তাহলে 625 গ্রাম তো আর ব্যবহার করবে না, কত গ্রাম ব্যবহার করা হবে এবং প্রতিদিন কত গ্রাম চিনির ব্যবহার করা হবে। তাহলে ব্যবহার কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি কম ব্যবহার করা হবে একটা প্রশ্ন, এবং কত গ্রাম টোটাল ব্যবহার করা হবে সেটি একটি প্রশ্ন। তাহলে 625 গ্রাম চিনির 4% কমবে, তাহলে চিনির ব্যবহার কমানো হবে 4%, তাহলে প্রতিদিন চিনির কম ব্যবহার হবে। 625 গ্রাম চিনি ব্যবহার করা হতো, তার 4%, অর্থাৎ 4-এর 100 দিয়ে যদি আমি একে গুণ করি, সেখান থেকে আমি পেয়ে যাব 25 গ্রাম চিনি কম ব্যবহার তারা করবে, অর্থাৎ তারা চিনির ব্যবহারটা 25 গ্রাম কমাবে। তাহলে আগে ব্যবহার হতো 625 গ্রাম, এখন 25 গ্রাম চিনি তারা কম ব্যবহার করবে। তাহলে প্রতিদিন মোট চিনি কত ব্যবহার করা হবে? তাহলে 625 গ্রাম থেকে 25 গ্রাম বাদ দিয়ে দেবো, তাহলে আমরা এখন 625 গ্রাম চিনি ব্যবহার করব, অর্থাৎ প্রতিদিন চিনি ব্যবহার কমবে 25 গ্রাম এবং মোট চিনি ব্যবহার করা হবে 600 গ্রাম। তাহলে উত্তর দুটি, একটি 25 গ্রাম ও একটি 600 গ্রাম। 16 নম্বর অঙ্কটিতে বলছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মোট মাসিক আয় কত? এখানে 22% বাড়ি ভাড়া দেন, সেই 22% বাড়ি ভাড়াটা অনিলবাবুর 1870 টাকার সমান, অর্থাৎ 22% সমান 1870 টাকা, অর্থাৎ অনিলবাবু যেটুকু মাসিক আয় করেন তার 22% সমান 1870 টাকা। এবার দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে অনিলবাবুর মোট মাসিক আয় কত, এক মাসে কত টাকা তিনি আয় করেন। তাহলে অনিলবাবুর মোট মাসিক আয় যদি 100% পুরোটাই ধরে নিই, সেখান থেকে বাড়ি ভাড়া 22%, অর্থাৎ এটা আমরা এভাবে লিখতে পারি যে 22 টাকা যদি বাড়ি ভাড়া হয় তাহলে মাসিক আয় 100 টাকা। তাহলে এখানে একটা ছোট্ট ঐকিক নিয়ম আমরা করে নেব। 22 টাকা বাড়ি ভাড়া হলে মাসিক আয় 100 টাকা, 1 টাকা বাড়ি ভাড়া হলে নিশ্চয়ই 100 কম হবে, তাহলে 100-র নিচে 22, অর্থাৎ 122 টাকা। আর 1870 টাকা বাড়ি ভাড়া হলে মাসিক আয় 122 গুণ 1870। এখন তোমরা জানো যে ঐকিক নিয়মে যখন কোনো রাশি কমে যায় তখন সেটি নিচে বসে, আর যখন কোনো রাশি বেড়ে যায় তখন সেটি ওপরের লবের সঙ্গে গুণ হয়। অর্থাৎ 22 টাকার জায়গায় যদি 1 টাকা ধরি, তাহলে নিশ্চয়ই মাসিক আয়টাও কম হবে। আর 1 টাকার জায়গায় যদি আমরা 1870 টাকা ধরি, তাহলে নিশ্চয়ই মাসিক আয়টা আরও বেশি হবে। তাহলে এই ঐকিক নিয়মটুকু করলেই অনিলবাবুর মাসিকে আমরা পেয়ে যাচ্ছি 8500 টাকা। 22 টাকা বাড়ি ভাড়া হলে মাসিক আয় 100 টাকা, 1 টাকা বাড়ি ভাড়া হলে মাসিক আয় 122 টাকা, 1870 টাকা মাসিক বাড়ি ভাড়া হলে মাসিক আয় 100/22 × 1870। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পেয়ে যাব 8500 টাকা। তাহলে মাসিক আয় 8500 টাকা। অনিলবাবু প্রতি মাসে 8500 টাকা আয় করেন। 17 নম্বর অঙ্কটিতে বলছে ইয়াসমিনা খাতুন নামে কোনো এক ব্যক্তি তার মোট জমির 55% জমিতে পাট চাষ করেন। তাহলে তার মোট যতটুকু জমি আছে তার 55% জমিতে পাট চাষ করেন। এখন দেখা যাচ্ছে তিনি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, মানে তিনি যতটা জমিতে পাট লাগিয়েছেন সেই জমিটার পরিমাণ 11 বিঘা, অর্থাৎ তার মোট জমি যা তার 55% সমান 11 বিঘা। এবার জিজ্ঞাসা করছে যে ইয়াসমিনা খাতুনের মোট জমির পরিমাণ কত। তাহলে একই রকমভাবে আগের অঙ্কটার মতো ইয়াসমিনা খাতুনের মোট জমি আমরা 100% ধরলাম, তাহলে পাট চাষের জমি 55%। এখন আমরা অঙ্কটিকে নির্ণয় করার জন্য যদি ঘুরিয়ে বলি যে পাট চাষের জমি 55 বিঘা হলে মোট জমি 100 বিঘা, পাট চাষের জমি 1 বিঘা হলে মোট জমি 100/55, এবং পাট চাষের জমি 11 বিঘা হলে মোট জমি 100 × 11/55। তাহলে এখান থেকেও আমরা কাটাকাটি করার পর
সেখান থেকে আমরা পাচ্ছি মোট জমির পরিমাণ 20 বিঘা। অর্থাৎ ইয়াসমিনা খাতুন তার মোট জমির পরিমাণ 20 বিঘা। এই 20 বিঘার 55% চাষ করেছেন পাট এবং 20 বিঘার 55% সমান 11 বিঘা। 18 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে একটি পরিবারের মোট মাসিক খরচের পরিমাণ 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় করা হয়। অর্থাৎ মোট যা মাসিক খরচ তার মধ্যে 4750 টাকা তাদের খাওয়া দাওয়ার জন্য ব্যয় করা হয়, খরচ করা হয়। এবং এ বাদে, খাওয়া খরচ বাদে অন্যান্য যে সকল খরচ থাকে সেই অন্যান্য খরচের পরিমাণ হচ্ছে 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে দেয় পরিবারটি এবং অন্যান্য খরচ 16% কমিয়ে দেয়, তবে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? তাহলে আমাদের দুটোকেই বের করতে হবে, কত টাকা কমলো এবং কত টাকা বাড়লো। তাহলে সেখানে দেখো খাওয়ার খরচ বৃদ্ধি হয়েছে 10%, অর্থাৎ 4750 টাকা 10%, এটা পাচ্ছি আমরা 475 টাকা। আর অন্যান্য খরচ 5900 টাকা, সেটি কমেছে 16%। তাহলে 5900 টাকা থেকে যদি 16% আমি কমিয়ে দিই, তাহলে 5900 টাকা 16% হচ্ছে 944 টাকা। এখন দেখো 475 টাকা বাড়িয়ে 944 টাকা কমে গেছে। তাহলে প্রকৃতপক্ষে কমটা বেশি, কমের পরিমাণটা বেশি, খরচের বৃদ্ধির পরিমাণটা কম। তাহলে যে খরচটা বৃদ্ধি পেয়েছে সেটা 475 টাকা, আর যে খরচটা কমে গেছে সেটা 944 টাকা। এখন এই 944 টাকার মধ্যে 475 টাকাটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে প্রকৃত খরচ কতটুকু কমলো আমরা পাবো। তাহলে এখন দেখা যাচ্ছে খরচ বৃদ্ধি খরচ কমের তুলনায় কম। অতএব প্রকৃত খরচ কমবে, অর্থাৎ প্রকৃতপক্ষে খরচ কমবে। কত টাকা কমবে না, 944 টাকা থেকে যদি 775 টাকা বাদ দিই, তাহলে পড়ে থাকছে 469 টাকা। তাহলে প্রকৃতপক্ষে খরচ কমলো 469 টাকা। তাহলে উত্তর কী হবে? মাসিক খরচ কমবে 469 টাকা। 19 নম্বর অঙ্কটিতে বলছে একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন। কোনো একটি শহর, সেখানে বর্তমানে মোট জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, অর্থাৎ এই কথাটার মানে কি, শহরটির জনসংখ্যা যদি 100 হতো তাহলে প্রতি বছর 4 জন করে বৃদ্ধি পেত। তো এইটুকু বলে আমাদেরকে পরের বারে জিজ্ঞাসা করছে যে পরের বছর জনসংখ্যা কত হবে এবং 2 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে প্রথম বছর পর অঙ্কটি করার সময় আমরা প্রথম বছরটিকে আগে নেব। তাহলে প্রথম বছরের জনসংখ্যা বৃদ্ধি হবে কত? 26,250 জনের 4%, অর্থাৎ 4-এর 102 গুণ। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 1050 জন বাড়বে। তাহলে প্রথম বছর শেষে এই বৃদ্ধিটা প্রথম বছরের শুরুর যে লোক সংখ্যা তার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে প্রথম বছর শেষে লোক সংখ্যা হবে 26,250 যোগ 1050। তাহলে পাচ্ছি আমরা সেখান থেকে 27,300 জন। 26,250 1050, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 27,300 জন। তাহলে দ্বিতীয় বছরের জনসংখ্যা বৃদ্ধি কত হবে? তাহলে প্রথম বছরের শেষ মানে দ্বিতীয় বছরের শুরু। তাহলে দ্বিতীয় বছরের শুরুর লোক সংখ্যা হচ্ছে 27,300 জন। এই লোক সংখ্যাটার উপর দ্বিতীয় বছরের বৃদ্ধি 4% হবে। তাহলে দ্বিতীয় বছরের জনসংখ্যা বৃদ্ধি কত হবে? 27,300 জনের উপর 4%। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 1092 জন দ্বিতীয় বছরের শেষে বাড়বে। তাহলে দ্বিতীয় বছরের শেষে লোক সংখ্যা কত হবে? দ্বিতীয় বছরের শুরুতে লোক সংখ্যা ছিল 27,300 জন এবং বৃদ্ধি 1092 জন। এইটুকু যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 28,392 জন। অর্থাৎ দ্বিতীয় বছর শেষে শহরের লোক সংখ্যা হবে 28,392 জন। তাহলে দুটি উত্তর আমরা পেলাম। প্রথম বছরের শেষে লোক সংখ্যা 27,300, এখানে আমরা পেয়েছি 27,300, আর দ্বিতীয় বছরের শেষে লোক সংখ্যা 28,392। তাহলে দুটি উত্তর আমরা এখানে পেয়ে গেলাম। 20 নম্বর অঙ্কটিতে বলছে ফসল ওঠার মুখে, অর্থাৎ ফসল যখন জমি থেকে তোলা হচ্ছে সেই সময় ধানের দাম ছিল প্রতি কুইন্টাল 1080 টাকা। এখন ফসল উঠে গেছে, পুনরায় বর্ষাকাল এসছে, তাহলে বর্ষাকালে ধানের দাম বেড়েছে। বর্ষাকালে ধানের দাম কত বেড়েছে? বর্ষাকালে ধানের দাম বেড়েছে 15%। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পায়। বলছে যে কৃষক ফসল ওঠার মুখে, অর্থাৎ ফসল তুলেই সে বিক্রি করে দিয়েছিল 12 কুইন্টাল ধান, তিনি
বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন। এখন ফসল ওঠার সময় তিনি 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তাহলে 12 কুইন্টাল ধানের দাম ছিল 1080 টাকা হিসেবে 12 দিয়ে গুণ, তাহলে টোটাল তিনি পেয়েছেন 12,960 টাকা। তাহলে এইটা তিনি ফসল ওঠার সময় যে বিক্রি করেছেন, 12 কুইন্টাল ধান 1080 টাকা করে বিক্রি করেছেন, সেখান থেকে তিনি পেয়েছেন 12,960 টাকা। তাহলে এই 12,960 টাকা যদি তিনি বর্ষাকালে বিক্রি করতেন তাহলে কত টাকা বেশি পেতেন? তাহলে বর্ষাকালে বিক্রয় করলে বেশি পেতেন 12,960-এর 15% বেশি পেতেন। তাহলে 12,960 গুণ 15% মানে 15/100 দিয়ে এটাকে আমরা গুণ করব। তাহলে 12,960 ইন্টু 15% সমান 1,944 টাকা। অর্থাৎ ধানটি তিনি যদি বর্ষাকালে বিক্রি করতেন সেক্ষেত্রে তিনি আরও 1,944 টাকা বেশি পেতেন। তাহলে উত্তর আমরা পাচ্ছি বেশি পেতেন 1,944 টাকা। তো উত্তর 1,944 টাকা। আশা করি বুঝতে পারছো কীভাবে অঙ্কগুলো হচ্ছে। এখন তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখো, শতকরা নিয়ে যে ভিডিওটি দেওয়া আছে, সেখানে কিভাবে ভগ্নাংশ থেকে শতকরায় যেতে হয় এবং কিভাবে শতকরা থেকে ভগ্নাংশে আসতে হয় ডিটেলসে দেওয়া আছে। সেটুকু দেখলেই আশা করি তোমরা বুঝতে পেরে যাবে অঙ্কগুলো কিভাবে হচ্ছে। এখন তোমাদের সুবিধার্থে আমার ভিডিও চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আমি ওর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও কীভাবে ভগ্নাংশ থেকে শতকরা এবং শতকরা থেকে ভগ্নাংশে আসছে। আচ্ছা, তাহলেই তোমরা সবটুকু বুঝে যেতে পারবে। আর চ্যানেল ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো এবং সেটা শেয়ার করো যাতে অন্যেরাও এখান থেকে কিছু শিখতে পারে। আচ্ছা, আজকে এই পর্যন্ত।